অরণ্য আর সাইবান উভয়ে গড়িয়ে পড়েছে মাটিতে। অরণ্যর বুকের উপর বসে মোক্ষম এক ঘুষি হাঁকিয়ে দিল সাইবান। অরণ্য কোনো বাধা দিল না, বরং খিলখিল করে অদ্ভুতভাবে হাসল। তাতে সাইবানের মাথায় ভূত চেপে গেল বুঝি। চোখের সামনে সে স্রেফ একটা নরপশুকে দেখতে পাচ্ছে, আর কিছু নয়। আদালতের গেটের বাইরে এমন উত্তেজিত দৃশ্য সকলের আকর্ষণ কেড়ে নিল মুহূর্তেই। ভিড়ভাট্টা জমে গেল। কেউ কেউ দৌড়ে আসলো তাদের থামানোর উদ্দেশ্যে, অথচ সাইবানের কোনো দিকে খেয়াল নেই। আছে অরণ্যকে খুন করে ফেলবে। এত বড় দুঃসাহস! তুই আমার বইয়ের ছবি বিশ্রীভাবে এডিট করিস। তোর মনে হয় এই সাইবান 3 বেলা কবুতরের গু খায়? তোর পাছার গু তোর মাথায় উঠে গিয়েছে, হারামজাদা। সাইবান দ্বিতীয় দফায় আরেকটা ঘুষি বসাতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় ভিড়ের ভেতর থেকে দৃঢ় একটা ডাক ভেসে এলো, আলাদিন। কণ্ঠটা চিনতে একটু অসুবিধা হলো না সাইবানের। তার হাত মাঝপথে জমে গেল, কাঁপল ভীষণ, নিয়ন্ত্রণের তাড়নায়। পরক্ষণেই নিজের বাহুতে হ্যাঁচকা টান অনুভব করল সে। অরণ্যর উপর থেকে উঠে দাঁড়াতে বাধ্য হলো। মাথা ঘুরিয়ে তাকাতেই ওই রুদ্রমূর্তির সঙ্গে দৃষ্টি মিলল। দণ্ডায়মান ইরাম, চোখে মুখে স্নিগ্ধতার লেশমাত্র নেই, চোখ জোড়ায় ঝরছে স্ফুলিঙ্গ। তীব্র কর্ধভাসমান জলজলে সেই দৃষ্টিপটে। ইরাম শুধু চাহনি দিয়েই সাইবানকে ঘায়েল করল বুঝি। অপরদিকে অরণ্যকে ততক্ষণে টেনে টুনে দাঁড় করিয়েছে আশেপাশের মানুষজন। এমনকি অরণ্যর উকিল পর্যন্ত চলে এসেছে। দূর থেকে দৌড়ে আসতে দেখা যাচ্ছে নীরবকে। সাইবান তখনও হাঁপাচ্ছে। ভয়ানক রাগের তাড়নায় তার শরীর থেকে থেকে কাঁপছে। হাত দুটো পাথরের মতন শক্তভাবে মুঠ করা। কোথাও আছড়ে পড়লে রক্তপাত ঘটিয়ে ছাড়বে। অরণ্য বৃদ্ধাঙ্গুলে নিজের কেটে যাওয়া ঠোঁটের কোণ মুছে নিল। হাসি মুখেই তাকালো সামনের দিকে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইবান আবার অরণ্যর দিকে তেড়ে যাচ্ছিল, কিন্তু ইরামের হাতের লৌহতুল্য বাঁধনের কারণে এক চুলও নড়তে পারল না। অরণ্যর উকিল গলা চড়িয়ে বললেন, এমন অধ্যত আপনাদের পরবর্তী শুনানিতে দেখে নেওয়া হবে। যান যান, আমিও দেখে নেব আপনি আর আপনারই ফটকা কোন গুদামের চাল খান। সাইবান, চুপ, একদম চুপ। ততক্ষণে কাছাকাছি এসে পড়েছে নীরব। বন্ধুকে এমন কাটকাট জবাব দিতে দেখে ধমক লাগালো সে। কাছাকাছি এসেই বুকে ধাক্কা দিয়ে জোর করে গাড়ির দিকে সরিয়ে দিল। ততক্ষণে ভিড় কমে এসেছে, যে যার নিজের পথে যাচ্ছে। তবে সবার মুখেই আলোচনা ছড়িয়ে গিয়েছে। গাড়ির কাছে এসেই ঠেলে ঠুলে সাইবানকে ভেতরে ঢোকালো নীরব। ইরামও নিঃশব্দে সিটে উঠে বসেছে। নীরব ড্রাইভারের পাশের সিট দখল করে বন্ধুর দিকে ফিরল। মাথায় আঙুল ঠেকিয়ে জোর গলায় বলল, পাগল, পাগল হয়ে গিয়েছিস তুই, ইনসেন্সিবল। ওরা এটাই চাচ্ছিল, আর তুইও। জি নিন নিন, আমার সব কিছু চেটেপুটে লুটে নিন বলে দিয়ে এসেছিস। পরে শুনানিতে এই টপিক ওরা তুলবেই তুলবে। গোটা আদালত তোকে দেখেছে সাইবান। সাইবানের দাঁতের পাটি চেপে বসেছিল। এবার আর চুপ থাকতে পারল না, পাল্টা খেকিয়ে উঠল সে। তো আমি চুপচাপ বসে থাকব? উনি যা নয় তাই বকবক করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেব? হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই দিবি। এটা আমাদের নাইট ক্লাব নয়, তোর কোনো শো নয়, বন্ধুমহলের আড্ডার ক্যাফে নয়। এটা আদালত সাইবান, আদালত। জাস্ট গ্রো আপ ম্যান। তোর সব শয়তানিতে আমি সাথে থাকি, কিন্তু আমাকে দেখেছিস এখানে এসে কোনো ফালতু কাজ করতে? তুই বিবাদী পক্ষ। উপরন্তু বাচ্চার কাস্টাডির মতন একটা সেনসিটিভ কেস লড়ছিস। আদালত অবশ্যই তোর আচার আচরণ দেখবে।
তুই বাচ্চাকে লালন পালন করার উপযুক্ত কিনা যাচাই করবে। অরণ্য কিন্তু তোর গায়ে একটা টোকা পর্যন্ত দেননি। ওনার কিছুই হবে না, হবে শুধু তোর। নিজের সবটুকু হতাশা কথায় ঢেলে দিয়ে নীরব থামল, জোরে শ্বাস টানল, চুলে আঙুল বুলিয়ে নিজেকে জোরপূর্বক শান্ত করল। সাইবান চুপ করে গিয়েছে একদম। দুই হাত কোলে চেপে পায়ের দিকে তাকিয়ে বসে আছে। নীরব এবার খানিকটা নরম হয়ে জিজ্ঞেস করল, উনি তোকে কি এমন বলেছে যে তুই এভাবে রেগে গেলি? সাইবান মুখ খুলল। একটা খুব বাজে ধরনের। কথাটা সম্পূর্ণ করল না সাইবান, ঠোঁটে ঠোঁট চেপে ফেলল। দুই হাত মুঠো পাকিয়ে ধরল তার ট্রাউজার খানি। নীরব আশা নিয়ে তাকিয়ে রইল, কিন্তু সম্পূর্ণ জবাব পেল না। একটা দীর্ঘশ্বাস ফেলল। তুই এটাও বলতে পারছিস না কেন রেগে গিয়েছিস? ওয়েল ডান, আদালতে স্বাগতম। বিচারক জিজ্ঞেস করল, এভাবে ঠোঁটে কুলু পেটে রাখিস? কনগ্রাচুলেশনস। ইজানের তোর হাত থেকে ফসকে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। নীরব যে যথেষ্ট হতাশ তা তার কথাতেই প্রকাশ পেল। এক মুহূর্ত সময় ব্যয় করল না সে। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। গাড়িতে রয়ে গেল শুধু ড্রাইভার ইরাম এবং সাইবান। পিনপতন নীরবতা ভর করল অভ্যন্তরে। সাইবান সাহস করে ইরামের দিকে তাকাতেও পারছে না, পাছে ওই চোখে নিজের প্রতি হতাশা বা ঘৃণা দেখতে পায়। কয়েক মুহূর্ত বাদে ইরামের শীতল কণ্ঠস্বর ধ্বনিত হলো, বাড়ি চলুন। ড্রাইভার বিনা বাক্য ব্যয়ে আজ্ঞা পালন করল। গাড়ির ইঞ্জিন চালু হলো। ধীরে ধীরে আদালত প্রাঙ্গণ ছেড়ে তারা বেরিয়ে এলো সড়কে। চলতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। গাড়ির ভেতরে দীর্ঘক্ষণ নিঃশব্দ রইল সাইবান। অতপর মুখ তুলে তাকালো। ইরাম একপাশের জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে। তার মুখমণ্ডলে অনুভূতির লেশমাত্র নেই। জানালার কাছে নির্মল মুখটি প্রতিফলিত হচ্ছে ঝড়ের আগে নীরবতা বরণ করা কালো মেঘমুক্ত আকাশের মতন। সাইবান একটা ঢোক গিলল। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ইরামের কোলের উপর রাখা হাত আঙুল দিয়ে ছুঁয়ে দিল। অর্ধাঙ্গিনী তৎক্ষণাৎ একটানে নিজের হাত সরিয়ে নিল। চমকে উঠল সাইবান। বুকের ভেতরটা ভয়ঙ্করভাবে মোচড় দিল তার। অত্যন্ত আবেদন নিয়ে সে বলল, সরি, সরি মাই প্রেশিয়াস। আমি আমি নিজেকে সামলাতে পারিনি। আমি আমি আমার কুচুপুর উপর যদি কোনো আঁচ আসে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, তোমাকেও না। শীতল গলায় বলল ইরাম। একবারও সাইবানের দিকে ফিরে তাকালো না। একটা ঢোক গিলে করুণ দৃষ্টিতে রুষ্ট অর্ধাঙ্গিনীর দিকে চেয়ে রইল সাইবান। সে জানে সে সব কিছু তালগোল পাকিয়ে ফেলেছে। আরোয়ার সম্মুখে দাঁড়িয়ে মিসিরের কণ্ঠে নিজের এমন সম্বোধন শুনে জারপন্ডায় বিস্মিত হলো সারিকা। লোকটাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে ইচ্ছে হলো তার। দেখল সে, বেশ খানিক আবেগ নিয়ে। অপরদিকে আরোয়ার মাঝে বিশেষ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। তবে তার চেহারায় সূক্ষ্মতার এক বিষাদের ছায়া ফুটল। মোলায়েম হাসার চেষ্টা করল সে। পরিচিত হয়ে ভালো লাগলো। তোমাদের দুজনকে মানিয়েছে ভীষণ। মাথা দুলিয়ে প্রশংসাটুকু গ্রহণ করে নিল মিসির। সারিকা এবার সোজা হয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, আমারও আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো মিস আরোয়া। কি করেন আপনি? আমি একজন ডেন্টিস্ট। আপনি? তেমন কিছু না, বাবা মায়ের টাকা উড়াই, তাই আমার কপালে শুকো উড়ে যায়, বেশি দিন টেকে না। আরোয়ার এমন বেখাপ্পা উত্তরে সারিকা অবাক হলো। মিসির একটাও কথা বলছে না আর, নীরবে দাঁড়িয়ে আছে। সারিকা এবার মৃদু হাসল, বলল, সুখ টিকিয়ে রাখতে হলে টাকা নয়, চেষ্টার প্রয়োজন। আশা করছি আপনি আপনার চেষ্টার মূল্য পাচ্ছেন।
এই কথাটা সারিকাকে জমিয়ে দিল। চেষ্টা আদৌ কোনো দিন করেছে কি সে? মানুষকে পরামর্শ দেওয়াটা তো খুব সহজ, কিন্তু নিজের জীবনে সেই পরামর্শের তামিল করাটা কি সহজ? সারিকা কি তার বিশ্বাস করা নীতিবাক্যের কোনোটা নিজের মাঝে ধারণ করে, চেষ্টা করে জীবনটা গুছিয়ে নেওয়ার? উত্তরটা ভেতর থেকেই এলো, না। আরোয়া দাঁড়ালো না বেশিক্ষণ, বলল, যাই হোক, আমার কিছু কাজ আছে, আমি তবে আসছি মিসির। ভাগ্যে থাকলে হয়তো পরের বার নিজের পরিবার সমেত দেখা হবে। ভালো থেকো। ভালো থাকবেন সারিকা। মিসিরের খেয়াল রাখবেন। আপনি জানেন না জীবনে কত দারুণভাবে জিতে গিয়েছেন আপনি। এইটুকুই। আরোয়া তাদের পাশ কাটিয়ে চলে গেল। মিসিরও দাঁড়িয়ে রইল না। শপিং ব্যাগগুলো হাত বদল করে যেদিকে যাচ্ছিল সেদিকে এগোলো, যেন এইমাত্র তেমন কিছুই হয়নি। দাঁড়িয়ে রইল শুধু সারিকা। বীভৎস উপলব্ধি গ্রাস করল তাকে। এটারই হয়তো কমতি ছিল, চেষ্টা, একটুখানি সৎ চেষ্টা। সারিকা! মিসিরের ডাকে ভাবনা থেকে বেরোলো সারিকা। চোখ পিটপিট করে সামনে তাকালো। মিসির অনেকটা এগিয়ে গিয়েছে, পেছন ফিরে তার জন্য দাঁড়িয়ে আছে। সারিকা দ্রুত পা চালিয়ে স্বামীর কাছে পৌঁছালো। মিসির কিছু না বলেই হাঁটা শুরু করলো আবার। তবে এবার একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটালো সারিকা। হাত বাড়িয়ে স্বামীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। ওভাবেই হাত ধরে হাঁটতে লাগলো পাশাপাশি। মিসির তাতে জারপন্ডায় অবাক হলো, তবে স্ত্রীর হাতটা সরিয়ে দিল না। উষ্ণ বন্ধনে একে অপরের নরম তপ্ত ছোঁয়া অনুভব করে বুক ভারী হলো দুজনেরই। শপিং মল থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোলো তারা। মিসির শপিং ব্যাগগুলো পিছনের সিটে রেখে সামনে যাচ্ছিল। ঠিক এমন সময় গলা খাকারি দিল সারিকা। হুট করে বলল, মিসির, তোমাকে আমি কিছু বলতে চাই। ড্রাইভিং সিটের দরজা খুলে দাঁড়িয়ে পড়ল মিসির। দুই হাত দরজার উপর ভাঁজ করে রেখে আপাদমস্তক দেখল স্ত্রীকে। সারিকা খানিকটা ইতস্তত করে জানালো, বরিশাল থেকে আসার পরপরই বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার মনে হয় এবার তোমাকে বলে দেওয়া উচিত। আমি জানি তুমি কি বলতে চাও। সত্যি বলতে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। বিস্মিত হলো সারিকা। চোখজোড়া প্রসারিত হলো তার। বুকে শীতল আতঙ্ক ভর করল। আমতা আমতা করে সে শুধালো, তুমি জানো? হুম। কি জানো? মিসির এক মুহূর্ত চুপ থেকে অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিল, তুমি আমার কাছে তালাক চাও। সারিকা কিছু অনুভব করল না। বাক্যটা তার কানে প্রতিধ্বনিত হলো বারংবার, অথচ শূন্যতার দেয়ালে গোত্তা খেয়ে ফিরে গেল শব্দগুলো। মিসির যুক্ত করল, চিন্তা করো না, আমি কোনোদিন তোমার স্বাধীনতা হরণ করিনি, এবারেও করব না। জীবনে নিজের মতন বাঁচতে চাওয়ার অধিকার সবার আছে। তুমি মুক্তি পাবে এই বোঝা থেকে খুব শীঘ্রই। আর একটাও কথা বাড়ালো না মিসির। গাড়ির ভেতর উঠে বসল। অথচ সারিকা তখনও ঠায় দাঁড়িয়ে রইল নিজের স্থানে। সনসনে হাওয়া বয়ে গেল তার কানের পাশ ঘেঁষে। স্তব্ধ হয়ে রইল সে। কিন্তু অবাক হলো না। কেউ নিজের প্রাপ্য বুঝে পেলে হয়তো আর অবাক হয় না। দা ডাইনিং টেবিলের চেয়ার ধরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে ইজান। বারবার পড়ে যাচ্ছে, আবারও উঠে দাঁড়াচ্ছে। নিচে নরম ম্যাট্রেস পাতা রয়েছে। সুগন্ধা পাশে বসে বই পড়তে পড়তে খেয়াল রাখছে ইজানের উপর। ছোট্ট শরীরটা ভারসাম্যহীন। হেলে দুলে পড়ে গিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে ইজান। পড়েই আবার ছোট ছোট কয়েকটা দাঁত দেখিয়ে ভ্যাক ভ্যাক করে হাসছে। তার বিনোদনের কমতি নেই। সুগন্ধাও না হেসে পারল না। পড়া রেখে হাত বাড়িয়ে আলতো করে চাপড়ে দিল ইজানের পিঠ।
ওইদিকে তোমারে নিয়া পানিপথের যুদ্ধ চলতাছে, আর তুমি ইহানে দাঁত কেলাও। ভগবানের দয়া তোমার বাপে নাই, থাকলে তোমার কল্লা ধইরা ঘুরানটি দিয়া ফিক্কা মারত বাইরে। শু শু, আ আ, শু শু। তুই শুশু, তোর বাপ শুশু। রাগে গজগজ করতে লাগলো সুগন্ধা। বাপুতের এক খাইচোত, মাইনষের ভালা নাম অগর সহ্যই হয় না, কইলজায় কামড়ায় মনে হয়। শুশু, এই চোপ। বিপরীতে দুই পা উঁচিয়ে হাওয়ায় লাথি মারতে মারতে গড়াগড়ি দিয়ে হাসতে লাগলো ইজান। সামিয়া অদূরে সোফায় বসে কুশি কাটার কাজ করছিলেন। হাসপাতাল থেকে সকালেই চক্কর দিয়ে এসেছে, আজ বিশেষ কোনো কাজ নেই। ইমার্জেন্সি হলে ফোন করে ডাকা হবে। তাছাড়া ভীষণ চিন্তায় আছেন তিনি। এমনিতেও কাজে মনোযোগ দিতে পারতেন না। অতিরিক্ত চিন্তায় থাকলে স্ট্রেস কমাতে কুশি কাটা নিয়ে বসেন সামিয়া। আজও ব্যতিক্রম ঘটেনি। শীত আসন্ন, তাই নাতির জন্য কিছু বানাবেন বলে ঠিক করেছেন। চশমার ভেতর থেকে অদূরের খুনসুটির দৃশ্য দেখে পরিপূর্ণতা অনুভব করলেন তিনি। জীবনে যেন আর কোনো অভাব নেই তার। ওই ছোট্ট অস্তিত্ব, তার হাসি, তার কলরবে অভ্যস্ত হয়ে গিয়েছে এই বাড়ি। হঠাৎ করে যদি এই হাসি মিলিয়ে যায়, যদি সেই তিক্ত শূন্যতা ফিরে আসে বাড়িতে, তবে সামিয়া সইতে পারবেন? আতঙ্কে তার হৃদযন্ত্র অবিশ্বাস্য গতিতে স্পন্দিত হতে লাগল। এসব কি আসলে তার পাপের শাস্তি, নাকি অন্য কিছু? মাথা ঝাড়া দিয়ে জোর করে অশুভ চিন্তাগুলো সরালেন তিনি। সারাদিন ওইসব ভাবতে থাকলে শান্তি পাবেন না, তাই অন্য কিছু চিন্তা করা যাক। সুগন্ধার দিকে চোখ পড়তেই ভিন্ন চিন্তাটা মাথায় এলো। গলা খাকারি দিয়ে আদুরে গলায় ডাকলেন তিনি, সুগন্ধা। জি আম্মাজান। ইজানকে উঠে দাঁড়াতে সাহায্য করতে করতে জবাব দিল সুগন্ধা। সামিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোর পরীক্ষা কবে জানো? এই তো আম্মা, 2 মাস পরেই। এরপর অনার্স 3rd ইয়ারে উঠবি, তাই না? হয়। ভালো মতো পড়াশোনা করিস। জি আম্মা। সামিয়া কিছুক্ষণ ইতস্তত করলেন, অতঃপর বললেন, ওই দিন আমাদের বাড়িতে এসেছিল আমার জুনিয়র, মনে আছে? আদিত্য দেবনাথ। হ্যাঁ হ্যাঁ। ওই ছেলেটাকে কেমন লেগেছে তোর? এবার সুগন্ধা অবাক হলো। ইজানের খেলনা হাতে ধরিয়ে দিয়ে মাথা হেলিয়ে সামিয়ার দিকে তাকালো। তার চোখে মুখে বিস্ময় এবং কৌতূহলের মিশ্রণ। হঠাৎ এমন প্রশ্ন আম্মাজান? এমনিতেই জানতে ইচ্ছে হলো আর কি। আদিত্য ছেলেটা অনেক ভালো, বুঝেছিস? ঢাকা মেডিকেল থেকে পড়েছে, মায়ের জন্য কিনা করেছে। কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে কি আর মানুষ পারে? এখন অনাথ, তবে চালচলন আচার ব্যবহার অনেক ভদ্র। আমাকে খুব সম্মান করে, শিক্ষিত ছেলে। বড় ছোট শ্রেণীবর্ণ কোনো কিছুতে আপত্তি নেই। আদিত্য সম্পর্কে এত তথ্য একনাগাড়ে শুনে সুগন্ধা খানিকটা আতঙ্কিত হলো। তার বুঝতে একটু অসুবিধা হলো না। তড়িঘড়ি করে সে বলতে গেল, আম্মাজান শোনেন, আমি আসলে। হুট করে বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল, যার কারণে সুগন্ধার কথাটা মাঝপথেই চাপা পড়ে গেল। তার আর সামিয়াকে নিজের সত্যিকার মতটা জানানো হলো না। এর আগেই সোফা ছেড়ে তড়াক করে উঠে পড়লেন সামিয়া। ইজানও বুঝি পিতামাতার উপস্থিতি টের পেয়েছে, তাই হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। মিনিট খানেকের মাথায় বাড়ির ভেতরে প্রবেশ করল সাইবান আর ইরাম। ইরাম সামনে সামনে, সাইবান পিছনে। দীপ্ত পদক্ষেপ রমণীর। সে ঢুকতেই ইজান মায়ের পা চেপে ধরে শব্দ করে উঠল, আম আম। ইরাম উবু হয়ে ছেলেকে কোলে তুলে নিল। এক পলক তাকালো না কারো দিকে পর্যন্ত।
একদম নীরবে হনহন করে হেঁটে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। মায়ের কাঁধে মাথা ঠেকিয়ে ডাগর ডাগর চোখ মেলে অবাক দৃষ্টিতে ইজান তাকিয়ে দেখল সাইবানকে। অতঃপর ইরাম ছেলেকে নিয়ে বেডরুমে আড়াল হয়ে গেল। বাড়ির বউয়ের এমন কাণ্ডে যারপন্ডাই অবাক সামিয়া এবং সুগন্ধা। সামিয়া দ্রুত তাকালেন সাইবানের দিকে। কি হয়েছে? ইরাম এমন করলো কেন? খারাপ কিছু? হ্যাঁ, বলছিস না কেন? কিছু হয়নি। সাইবানের জবাবটাও সংক্ষিপ্ত। সে হেঁটে চলে গেল সিঁড়ির দিকে। সামিয়া ঘামতে লাগলেন। না, কিছু যে হয়েছে সেটা তো নিশ্চিত। তিনি ফোন বের করে নিজের রুমের দিকে চলে গেলেন। নীরবকে কল করে জানতে হবে সব কিছু। হলে রয়ে গেল শুধু একলা সুগন্ধা, যে কিছুক্ষণ আগে বলা সামিয়ার কথাগুলো এবং এখনকার পরিস্থিতি উভয়কে একসাথে হজম করতে হিমশিম খাচ্ছে। সারাটা দিন ইরাম সাইবানের সঙ্গে আর একটাও কথা বলল না। সাইবান বারবার চেষ্টা করেছে। নিজের তোয়ালে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখে হাঁকডাক করে ইরামকে ডেকেছে খুঁজে দেওয়ার বাহানায়। কখনো বা দরজার সাথে আঙুল চাপ খাওয়ার নাটক করেছে। ইজানের ডায়পার বদলানোর বাহানায়ও কাছে ডেকেছে, কিন্তু কোনো কাজ হয়নি। ইরাম নীরব। সব কাজই সে করেছে বিনা কথোপকথনে। এমনকি একবারের জন্য চোখ তুলেও তাকায়নি সে স্বামীর মুখ পানে। সারাদিন সারা রাত এমন যন্ত্রণায় দগ্ধ হয়েছে সাইবান, যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। বিছানাও আজ ইরাম আর ইজানের দখলে। ইজান সাধারণত তাদের বিছানার পাশেই আলাদা ক্রিবে ঘুমায়, কিন্তু আজ ছেলেকে নিজের সাথে বিছানায় শুয়েছে ইরাম। অন্যদিন সাইবানের দিকটা পরিপাটি করে গুছিয়ে রাখে সে। আজ বালিশ পর্যন্ত দেয়নি। মাঝরাত অবধি বারান্দায় কাটিয়েছে সাইবান। চুপচাপ বসে আকাশের তারা গুনেছে। 1,00,000 পর্যন্ত কি যেতে পেরেছে জানে না। শেষমেশ আর সইতে পারল না সে। ঘড়ির কাঁটা এখন 2-এর ঘরে। রাত 2টা বাজে প্রায়। সমস্ত বাড়ি নিস্তব্ধ। নীরবের কাছ থেকে কি হয়েছে শুনে সামিয়াও অভিমান করেছেন ছেলের উপর। নিজের রুমেই আছেন, আর আহম্মদ থাকা না থাকা একই ব্যাপার। তিনি কখন আসেন কখন যান কেউ খবরও রাখে না। শুধু সুগন্ধাকে জিজ্ঞেস করলে খবর জানা যায়, কারণ ওই মেয়ের কাছে তার আম্মাজান আব্বাজান সমান, তাই কারো যত্ন আত্মিতে কমতি রাখে না। হলরুমে শুধু একটা মৃদু হলদেটে বাল্ব জ্বলছে। সেই আলোয় চারপাশ কেমন যেন মাদকীয় দেখাচ্ছে। সাইবান হেঁটে গিয়ে নিঃশব্দে সোফায় শরীর এলিয়ে বসল। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে জানালা দিয়ে চেয়ে রইল বাইরের দিকে। তার পরিধানে একটা সাদা ট্যাঙ্ক টপ আর সাদা ঢোলা ট্রাউজার। সে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে একটা সিগারেটের প্যাকেট আর লাইটার বের করল। বহুদিন হয়েছে সাইবান ধূমপান করে না। প্রথমে ধীরে ধীরে কমিয়েছে ইজানের জন্য, আর গত 2 মাস তো একেবারে ছুঁয়েও দেখেনি। কিন্তু আজ সে নিজের উপোস ভাঙল। প্রথম সিগারেটটা ধরিয়ে ঠোঁটে পুরে প্রায় মিনিট 10 সময় নিয়ে ধীরে ধীরে শেষ করল। অ্যাশট্রেতে ফেলে দিয়ে আবার আরেকটা তুলল। প্রায় 3টা বাজতে চলেছে এখন, অথচ সাইবানের শরীরে ক্লান্তি নেই, চোখে ঘুম নেই। দগদগে স্মৃতি হয়ে ভাসছে ছবিটা। না, সে কিছুতেই ওই ভয়ঙ্কর দৃশ্য বিশ্বাস করে না। অরণ্য তার আবেগ নিয়ে খেলেছে। সে খুব ভালোভাবেই জানত সাইবানকে ইরামকে নিয়ে কিছু বললেই বাগে নেওয়া সম্ভব। আজকাল কত উন্নত প্রযুক্তি বের হয়েছে। তাছাড়া অনেক ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েও এমন ছবি মিনিটের মধ্যে বানানো সম্ভব। তবুও বুকের ভেতর থেকে খচখচানিটা দূর করতে পারছে না সাইবান। অরণ্য ইরামের জন্য যদি এতই পাগল হয়ে থাকে, তবে ইরামকে কেন এভাবে অপদস্থ করতে চাইছে? সাইবান অরণ্য আর ইরামের দাম্পত্য জীবন সম্পর্কে অনেক কিছুই জানে না।
সে শুধু ইরামের মুখে শুনেছে, কিন্তু একটা মুদ্রার তো দুইটা পিঠ থাকে। তবে অরণ্যর গল্পটা কি? না, অরণ্যর গল্পে তার কিছু যায় আসে না। যেই তার ইরামকে টার্গেট করবে তাকেই সাইবান মাটির সাথে মিশিয়ে ফেলবে। এতে যদি তাকে অন্ধ হতে হয় তাই হবে। দেখতে দেখতে সাইবান চতুর্থ সিগারেটে পৌঁছালো। সেটা ধরিয়ে সবেমাত্র ঠোঁটে ছুঁয়েছে। ঠিক এমন সময় স্তব্ধ বাড়িতে একটা মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। আবার সিগারেট ধরেছ কেন? ঘুরে না তাকিয়েও সাইবান স্পষ্টত বুঝল ওটাকে। দৃষ্টি ফেলার প্রয়োজন নেই। ওই অস্তিত্বে মিশে থাকা সুবাস ইতিমধ্যে তার নাকে এসে ঠেকেছে। সিগারেটের তামাটে ধোঁয়াও তাকে মাতোয়ারা করতে পারেনি, অথচ ওই মিষ্টি ঘ্রাণ তার সমস্ত বুক জুড়ে হুকুমের ছড়ি ঘোরাচ্ছে। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নামতে লাগলো ইরাম। তার পরনে একটা ঢোলা কুর্তি আর প্লাজো। মুখটা হালকা মলিন, তবে তাতে বিষণ্ণতা নেই, আছে একরাশ বিরক্তি এবং চিন্তা। তার দিকে ফিরে তাকালো না সাইবান। সোফায় পা এলিয়ে সিগারেট ফুঁকে বাতাসে তামাটে ধোঁয়া ছাড়ল সে। অতপর হালকা ভাঙা গলায় জানালো, যেন আপনার নিস্তব্ধতা আমাকে পোড়ানোর আগেই সিগারেট আমাকে পুড়িয়ে দেয়। ইরাম সাইবানের কাছে এসে থামল। এক নাগাড়ে তাকিয়ে দেখল স্বামীকে। হলদেটে বাতির আলোয় সাইবানকে ক্লান্ত দেখাচ্ছে। চোখে মুখে পরিশ্রান্তির বদন। এক মনে সিগারেট ফুঁকে যাচ্ছে সে। ইরাম প্রথমটায় কিছুই বলল না। তারপর হুট করে কিছু না বলেই বাড়ির দরজার দিকে হাঁটা দিল। এবার খপ করে হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল সাইবান। শুধালো, কোথায় যাচ্ছেন? খুঁজে পেতে গাঁজা পাতা নিয়ে আসি। সিগারেট টেনে ধুকে ধুকে মরার চেয়ে গাঁজা টেনে একেবারে টপকে যাও। এবার সাইবানের অবসাদগ্রস্ত ঠোঁটে মৃদু হাসি ফুটল। এক টান মেরে ইরামকে সোফায় বসিয়ে দিল সে। একটা ভারী হাত রাখল অর্ধাঙ্গিনীর কোমরে। কাছে টেনে শরীরের সঙ্গে শরীর মিশিয়ে ফিসফিস করে বলল, আমার সাথে থেকে থেকে দিন দিন চটকদার হচ্ছেন। ইরাম উত্তর করল না, সাইবানকে দূরে সরালো না। চুপটি করে ওখানেই বসে রইল। সাইবান সিগারেট ঠোঁটে পুড়ে ঝুঁকল। লম্বা আরেক সুখ টান দিয়ে বাতাসে ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করল, রাগ কমেছে? এবারেও উত্তর এলো না ইরামের তরফ থেকে। হাত বাড়িয়ে শটাংশে সাইবানের ঠোঁট থেকে সিগারেট কেড়ে নিজের ঠোঁটে পুরল। সাইবান থামানোর চেষ্টা করার আগেই টান দেওয়ার চেষ্টা করল, পারল না। বরং তামাটে ধোঁয়া নাকে যেতেই খুক খুক করে কেশে উঠল। সঙ্গে সঙ্গে তার হাতে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিভিয়ে ফেলল সাইবান। কর্ধনিয়ে তাকালো। কি সমস্যা? বারে, তুমি খেতে পারলে। খোক খোক, আমি পারবো না। কাশতে কাশতে বলল ইরাম। পারবেন, অবশ্যই খেতে পারবেন, তবে সিগারেট নয়। সিগারেট খাওয়া এই ঠোঁট জোড়া। তৎক্ষণাৎ ইরামের চিবুক চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল সাইবান। ইরাম অজান্তেই খামচে ধরল তার কাঁধ। দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে চলল অনুভূতির বিনিময়। আজ কোনো আগ্রাসন নেই, আছে শুধু নিরেট আবেগ। কিছুক্ষণ বাদে থামল সাইবান, তবে সরে গেল না। জলজলে দৃষ্টিতে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। চোখ জোড়া বোঝা তার। বৃদ্ধাঙ্গুল তার লালচে ঠোঁটে বুলিয়ে সাইবান মৃদু গলায় বলল, আপনি জানেন না, আপনি বোঝেন না। মেয়েরা নাকি এক বললে 100 বোঝে। তাহলে আপনি কেন আমায় বোঝেন না? ইরাম, আপনার হৃদয় কি একটু উপলব্ধি করে না আমার অনুভূতির হাহাকার? কেমন অনুভূতি? দায়িত্ববোধ, বাধ্যবাধকতা, কর্তব্য, পুরনো পরিচয়? আপনার অপশনে ভালোবাসা নেই? ইরাম থমকালো, চোখ মেলে তাকালো। উজ্জ্বল নয়নে দেখল স্বামীকে।
যে অতীব গভীর দৃষ্টিপাত করে রেখেছে তার উদ্দেশ্যে। কপালে কপাল ঠেকালো সাইবান। শ্বাস টেনে আবেগে ভেঙে আসা গলায় জানালো, এবার এটাও আমাকে উচ্চারণ করে বুঝিয়ে দিতে হবে যে আপনাকে আমি ভালোবাসি।